হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আজকে ক্লাস 12-এর একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। যারা রেগুলার ক্লাস করছো তারা জানো আগের দিন অবধি আমরা ওপেরন কনসেপ্ট বা ওপেরন মডেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা জিনোম কনসেপ্ট, এবং এর পরবর্তীতে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে আলোচনা করব। তো জিনোম কনসেপ্ট বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো জিনোম কী, এটা আগে বুঝতে হবে, তারপর আমরা জিনোম কনসেপ্টের ব্যাপারটা বুঝতে পারবো। তো আমরা অলরেডি যেহেতু মলিকুলার বেসিসের প্রায় শেষের দিকে চলে এসেছি, সেজন্য আমরা জিনোম কি এটা আর কারোর না জানার কথা নয়, সকলেরই জানার কথা যে আমরা জেনারেলি ডিপ্লয়েড অর্গানিজম, যেখানে আমাদের মানুষের ক্ষেত্রেই যদি বলি 2n=46, তাহলে সেখানে সেটাও জানি আমরা যে n=23 আমাদের গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা। এখন এই 23টা ক্রোমোজোমের মধ্যে যে সংখ্যক জিন থাকে সেটাকে বলা হয় জিনোম। তার মানে মানুষের 23টা ক্রোমোজোমের মধ্যে মোটামুটি জিনের সংখ্যা হলো 35 থেকে 40,000। তার মানে জিনোম যদি আমরা বলি তাহলে হ্যাপ্লয়েড সেটে টোটাল যে জিনের সংখ্যা রয়েছে সেটা হলো 35 থেকে 40,000। এর মধ্যে মোটামুটি 22,000 প্লাস 22,274 এরকম 22,000 প্লাস জিন রয়েছে যারা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোটিন সিনথেসিসের জন্য দায়ী। মানে আমাদের বডিতে যারা রেগুলেটর প্রোটিন হিসেবে কাজ করে বলতে পারো, বা বিভিন্ন জিন রয়েছে যারা আলটিমেট প্রোটিন হিসাবে বহিঃপ্রকাশ করে এবং বিভিন্ন কার্যে অংশগ্রহণ করে। এবার বাকি যে সংখ্যক জিন থাকলো তাদের কাজ কি এখন মাথায় আসবে, তারা কি করে? তাহলে তারা ম্যাক্সিমাম টাইম বিভিন্ন ধরনের আরএনএ প্রোডাকশনের সঙ্গে ইনভলভ, বিভিন্ন ধরনের আরএনএ প্রোডাকশনের কাজে তারা ইনভলভ রয়েছে। তার মানে আমাদের শরীরে যদি 35,000 থেকে 40,000 জিন ধরে নিই, তাহলে সেখানে 22,272 বা 74 এরকম যে সংখ্যাটা বললাম, সেই সংখ্যাটার বাদে যে সংখ্যাটা রয়েছে সেটা বিভিন্ন ধরনের আরএনএ প্রোডাকশনে কাজ করে। বিষয় হলো এই জিনোম নিয়ে আলোচনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু 1980 থেকে 90 এই টাইম পিরিয়ডে প্রথম আমাদের মনে একটা ধারণা তৈরি হয় যে জিনোম নিয়ে আমরা আলোচনা করছি সেই জিনোমের পুরোপুরি একটা ম্যাপ থাকা উচিত। মানে হলো যে মানুষের শরীরে কতগুলো জিন আছে, কোন ক্রোমোজোমে আছে, কোন লোকাসে আছে, এই সমস্ত নিয়ে একটা টোটাল ইনফরমেশন থাকা উচিত। যে ইনফরমেশনটা থাকলে মানুষের বিভিন্ন ধরনের স্টাডি করতে, বিভিন্ন ধরনের মেডিকেল এক্সামিনের ক্ষেত্রে ব্যাপকভাবে হেল্প করবে। কারণ মানুষের এই টোটাল যে সংখ্যক জিন রয়েছে সেই জিনের এক্স্যাক্ট যদি আইডিয়া ডাক্তারবাবুদের কাছে থাকে, তাহলে যে কোনো জিন যদি মিউটেশন হয়, যে কোনো জিনের যদি মিউটেশন হয়, তাকে সারিয়ে তোলাটাও অনেক সুবিধা হবে। সেই জন্য প্রথম বিশ্বের উন্নত দেশ যেগুলো আছে, আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মানি, যারা উন্নত দেশ আছে, প্রথম দিকে এরা জিনোম কনসেপ্টের সঙ্গে যুক্ত হলো। তারপরে 2-5 বছরের মধ্যে পৃথিবীর সমস্ত দেশ এই প্রজেক্টের মধ্যে যুক্ত হয়ে গেল। কারণ কি? সবাই দেখলো যে ব্যাপারটা কিন্তু সবারই কাজের লাগার মতো বিষয়। মানে কি? মানে ধরো জিনোম কনসেপ্ট বা জিনোম ম্যাপ ব্যাপারটা কি, বা জিনোম প্রজেক্ট ব্যাপারটা কি, যে একটা ডাটাবেস তৈরি করা, সেই ডাটাবেসের মধ্যে সমস্ত রকম জিনের যত ইনফরমেশন ডেলি আবিষ্কার হচ্ছে সমস্ত কিছু রেখে দেওয়া সেই ডাটাবেসের মধ্যে। তাতে সুবিধা কি? তাতে সুবিধা হলো এটা যে রাশিয়া ধরো কোনো একটি জিন আবিষ্কার করেছে বা জিনের কোনো তথ্য বার করেছে নতুন, তাহলে সেটা জিনোম প্রজেক্টের মধ্যে অ্যাড করে দিল। এরপর ধরো জাপান করেছে কিছু, সে অ্যাড করে দিল। ধরো ইন্ডিয়া করেছে কিছু, সে অ্যাড করে দিল। তাহলে প্রতিটি দেশ যদি এই জিনোম কনসেপ্টের মধ্যে থাকে এবং অ্যাড করে দেয়, তাহলে যে কোনো দেশের বিজ্ঞানী সবাই উপকৃত হবে। কারণ আমাদের কাছে একটা আপডেট রেজাল্ট থাকবে।
যে কোনো দেশ যদি শুধুমাত্র একটা ডাটাবেস তৈরি করে, তাহলে তাদের কাছে শুধু তাদের দেশেরই তৈরি ডাটাগুলো থাকবে, যেটা খুব একটা উপকারের জিনিস হবে না। কারণ যেহেতু আমরা উন্নতির জায়গায় যেতে চাইছি, মেডিকেল টার্মের আমরা যেতে চাইছি উন্নতি একটি জায়গা, তো সেক্ষেত্রে বিভিন্ন দেশ যদি একসঙ্গে কাজ করে, অংশগ্রহণ করে, তাহলে সেটা অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। সেই জন্য তৈরি করা এই জিনোম কনসেপ্ট বা জিনোম প্রজেক্ট। আশা করি বুঝতে পারছো কি বলছি। মানে বিভিন্ন জিন সম্পর্কিত বিভিন্ন রকম ইনফরমেশন যেগুলো বিভিন্ন দেশ তৈরি করছে, মানে সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বা আবিষ্কার করছে, সেই সমস্ত রকমের ডাটা একটা প্রজেক্টের মধ্যে একসঙ্গে করে রাখাই হলো জিনোম প্রজেক্ট। যেক্ষেত্রে সমস্ত দেশ একই সঙ্গে নিজেদের আবিষ্কারের পাশাপাশি গোটা পৃথিবীর যে কোনো আবিষ্কারের সুযোগ সুবিধা তারা নিতে পারবে। এই হলো জিনোম কনসেপ্টের ব্যাপার। এবার এর সঙ্গে সঙ্গে সি ভ্যালু আগে থেকেই পড়ানো আছে, সুতরাং এটা আর বলার কিছু নেই। সি ভ্যালু যেখানে টোটাল জিনের সংখ্যাটা বোঝানো হয় হ্যাপ্লয়েড সেটে, আর এখানে অ্যামাউন্ট অফ ডিএনএর কথাটা বলা হয়। আমরা সি ভ্যালু বা কনস্ট্যান্ট ভ্যালু আমরা আগেও পড়েছি, যেখানে জিনোম হলো টোটাল জিনের সংখ্যা, হ্যাপ্লয়েড সেটে টোটাল জিনের সংখ্যাটা জিনোম, আর হ্যাপ্লয়েড সেটে টোটাল যে জিনের মানে ডিএনএর পরিমাণ, অ্যামাউন্ট অফ ডিএনএ, নট নাম্বার, অ্যামাউন্ট অফ ডিএনএ, সেটাকে আমরা সি ভ্যালু বলি। সেই সি ভ্যালু কিন্তু জিনোম কনসেপ্টের একটা ভূমিকা পালন করে। তো এই জিনোম কনসেপ্টের ব্যাপারটা রয়েছে আমাদের এইচএসের সিলেবাসে মেনলি 2 নম্বর কিংবা 3 নম্বরের কোশ্চেনে আসতে পারে এরকমভাবে যে জিনোম কনসেপ্ট কি, এর উপকারিতা লেখো বা এর কার্যকারিতা লেখো, এই 3 নম্বর হয়, নাহলে বলবে জিনোম কনসেপ্ট কি, 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। এর পরবর্তী আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের সিলেবাসে মলিকিউলার বেসিসে একদম লাস্ট টপিক হিসাবে রয়েছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। খুব ইন্টারেস্টিং বিষয়, পরীক্ষার ক্ষেত্রেও যথেষ্ট ইম্পর্ট্যান্ট টপিক। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যাপারটা কি? দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যাপার বোঝার আগে কিছু জেনারেল ব্যাপার বুঝতে হবে। সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। আমরা সবাই জানি ফিঙ্গারপ্রিন্ট কি। একদমই ভাবার কোনো কারণ নেই যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কোনো রকম কিছু আছে, একদমই নেই। নামটা শুনে যদি মনে হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সঙ্গে আমাদের থাম্বনেল ইমপ্রেশন নিয়ে আমরা বা বিভিন্ন আমরা আঙুলের যে ছাপ নিই তার সঙ্গে কোনো রকম কোনো ব্যাপার স্যাপার আছে, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। নামটা শুনে সেই জন্য এরকম ভাবার কোনো কারণ নেই, নামটা এর সঙ্গে জড়িত নয়। কিন্তু জড়িত সেই জায়গায় যেটা এই প্রত্যেকটা ইমপ্রেশন আমাদের ক্ষেত্রে একটা আইডেন্টিটি দেয়। প্রত্যেকের ইমপ্রেশন আলাদা আলাদা, আর সেই জায়গাতেই কিন্তু আমরা সকলে আলাদা হই। ডিএনএও কিন্তু সেই রকমেরই আলাদা, মানে টোটাল কনফিগারেশন আলাদা হওয়ার জন্য যেমন করে আমাদের প্রত্যেকের আইডেন্টিটি হিসাবে কোনো ইমপ্রেশন দিই আমরা, তেমনভাবেই ডিএনএর ক্ষেত্রে সেরকমের আইডেন্টিটি আমরা বার করতে পারি। সেই জন্য কথাটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টিং দেওয়া হয়েছে। তার মানে কিন্তু এটা নয় যে কোনো রকমভাবে ফিঙ্গারের সঙ্গে যুক্ত আছে, কোনো রকমভাবে ফিঙ্গারের সঙ্গে কোনো যুক্ত নাই। এখন বিষয়টা কি, সেটা হলো যে আমরা জিনগতভাবে প্রত্যেকেই আলাদা আলাদা। আমাদের মানুষ হওয়ার জন্য জিন কিন্তু সবারই এক। তার মানে আমরা সকলেই মানুষ। আমাদের সকলের ক্ষেত্রেই আমরা বলছি যে 35 থেকে 40,000 জিন রয়েছে একটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে, 35 থেকে 40,000। তার মানে সেটা আমার তোমার বলে আলাদা কিছু নাই, প্রত্যেকের ক্ষেত্রেই জিন থাকছে, তাই জন্য তো আমরা মানুষ। তাহলে আমাদের সঙ্গে সেই বেসিক ক্রাইটেরিয়া নিশ্চয়ই ম্যাচ করে যে মানুষ হওয়ার জন্য যেগুলো লাগবে সেগুলো সকলেরই আছে। এখন বড় প্রশ্ন হলো, তাহলে আমরা আলাদা কেন? আমারও যদি প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন বেরোয়, তো তোমাদের যে কোনো কাউরি তাই বেরোয়, তাহলে আমরা আলাদা কেন? আমি একটা উদাহরণ দিলাম। আমার যেমন পাকস্থলীর গায়ের কোনো সেল থেকে HCl বেরোয়, তোমারও সেখান থেকেই HCl বেরোয়, তা তুমি আমি তো সবই এক। কিন্তু আমরা সকলে যারা এই ভিডিও দেখছি তারা প্রত্যেকেই আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকেই মানুষ। তাহলে এই পার্থক্যের কারণ কি?
আমরা আগের চ্যাপ্টারে ভ্যারিয়েশন যখন পড়েছিলাম তখন এই নিয়ে কিছু আলোচনা তো করেছিলাম যে আমরা মানুষ হওয়ার জন্য যে জিন রয়েছে সেই জিনগুলো সকলের এক হওয়ার পরও আমাদের মধ্যে পার্থক্য দেখা যায়, যেটাকেই আমরা বিভেদ বলে জানি, ভ্যারিয়েশন বা বিভেদ। আর সেই বিভেদ হওয়ার কারণ হলো এটা যে আমাদের কোনো একটি ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো একটি জিন যদি কোনো একটি ডিএনএ যদি এটা ধরে নিই, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পার্টিকুলার কোনো একটি জিন আছে, আমি ধরে নিলাম 1 নম্বর, এখান থেকে এখানে 2 নম্বর আছে, সেটা কিন্তু সকল মানুষেরই আছে। কিন্তু জিন বাদেও আমাদের কিন্তু কিছু নন কোডিং সিকোয়েন্স রয়েছে ডিএনএর ক্ষেত্রে। জিনকে আমরা কোডিং সিকোয়েন্স হিসেবে ধরে নিলে কোডিং সিকোয়েন্স বাদ দিয়েও কিন্তু কিছু নন কোডিং সিকোয়েন্স রয়েছে ডিএনএতে, যেগুলো অ্যাকচুয়ালি কোনো বহিঃপ্রকাশ না হলেও একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষকে পৃথক করতে সাহায্য করে। মানে জিন নয়, এরা এক্স্যাক্টলি জিন নয়, এখান থেকে এটা জিন নেই, এখান থেকে এই অংশটা জিন নেই, কিন্তু তাই বলে ফেলে দেওয়ার মতো অংশ নয়। আমরা যখন জিনোমের কথা বলছি তখন কিন্তু এদেরকেও অ্যাড করা হচ্ছে। তার মানে ডিএনএর যে পোর্শনগুলোতে জিন নেই সেই পোর্শনগুলো যে লাগবে না কাজে, ফালতু জিনিস পড়ে আছে এমন ভাবার কোনো কারণ নাই। কারণ সেইগুলোর অবস্থানের জন্যই আমরা প্রত্যেকে মানুষের সঙ্গে, মানুষের বা যে কোনো প্রাণীর সঙ্গে, যে কোনো উদ্ভিদের সঙ্গে সেই প্রজাতির কোনো উদ্ভিদ বা প্রাণীকে আলাদা করতে পারছি। আর কি কারণের জন্য বিভেদ হয় সেটা মেন্ডেলিজমে আছে, যে বিভিন্ন জিনের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য। আমার ক্ষেত্রে যেটা প্রকট আছে তোমাদের ক্ষেত্রে সেটা হয়তো প্রচ্ছন্ন আছে, বা তোমার ক্ষেত্রে যেটা প্রকট রয়েছে আমার ক্ষেত্রে প্রচ্ছন্ন আছে। এই যে 30 থেকে 35 থেকে 40 হাজার জিনের প্রকট প্রচ্ছন্ন, এই যে আলাদা ব্যাপার, কারোর হয়তো 5 নম্বরটা প্রকট আছে, আমার সেটা প্রচ্ছন্ন আছে, আবার হয়তো 144 নাম্বারটা গিয়ে সেখানে তার প্রকট রয়েছে, আমার হয়তো প্রচ্ছন্ন রয়েছে। এইরকম করে এত জিন রয়েছে, যার প্রকট প্রচ্ছন্ন ধরলে আমরা তো আবার আলাদা হয়েই যাচ্ছি। তাহলে এই দুটো বেসিক জায়গা রয়েছে, যে বেসিক জায়গাগুলোর জন্য আমরা প্রত্যেকের সঙ্গে আলাদা, এবং সেই জায়গাটার উপর বেস করেই করা হয়েছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তার মানে এই জায়গাগুলো আলাদা, জিনগুলো এক, মানুষ হওয়ার জন্য জিন এক, কিন্তু এই রিজিয়নগুলো সকলের আলাদা আলাদা। এবং আমরা যেহেতু বংশগতি পড়ছি এবং বংশগতির আণবিক ভিত্তি পড়ছি, তাহলে বলার অপেক্ষা রাখে না যে এই জিন, যে কোনো জিন যে কোনো জিন, হ্যাঁ ঠিক আছে, যে কোনো জিন বংশ পরম্পরায় বয়ে নিয়ে বেড়াবে। তার মানে এটাই দাঁড়ায় যে বাকি যে নন কোডিং রিজিয়নগুলো রয়েছে সেগুলোও বংশ পরম্পরায় বয়ে নিয়ে বেড়াবে। তার মানে এটাই দাঁড়ায় যে আমার বাবার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে নন কোডিং রিজিয়ন হিসাবে, আমার ক্ষেত্রেও নেক্সট জেনারেশনে সেই রিজিয়নগুলো নন কোডিং রিজিয়ন হিসেবে আসবে। আর সেটাই আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের বিষয়বস্তু। এখানে কি করা হবে? এখানে ম্যাচ করানো হবে। বিভিন্ন সময় আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করাতে হয়, এবং সেই জায়গাগুলোর বিষয়বস্তু এটাই, কোনো খুনের ক্ষেত্রে হতে পারে, কোনো রেপ কেসে হতে পারে, যে কোনো রকম অপরাধের ক্ষেত্রে এই ধরনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা আসছি সেই জায়গায়, আগে দেখে নেব যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয় কীভাবে, তারপরে তার উপকারিতা, প্রয়োজনীয়তা বা এই সমস্ত নিয়ে আমরা কিছু কথা বলেই দেবো। দেখো, এই যে রিজিয়নটা নিয়ে আমরা এতক্ষণ ধরে বকছি, এই রিজিয়নটায় আমরা দুটো জিনিস পড়ব, সেটা হলো মাইক্রো অর মিনি স্যাটেলাইট। মাইক্রো অর মিনি স্যাটেলাইট কি, আলাদা করে 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, এবং তার সঙ্গে আসতে পারে VNTR। শর্ট কোশ্চেনে খুব আসে, MCQতে কম আসে, কিন্তু 1 নম্বরের শর্ট কোশ্চেন যেটা থাকে সেখানে VNTR কি বা পুরো অর্থ কি এটা আসে। এর মানে হলো ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। যে কোনো বইয়ের ক্ষেত্রে পেয়ে যাব, কোনো চাপ নেই। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। এই ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট মানে বুঝতেই পারছো, কোনো কিছু রিপিটেটিভ সিকোয়েন্সের কথা বলা হচ্ছে। মানে এই যে নন কোডিং রিজিয়নগুলোর কথা বলা হচ্ছিল, নন কোডিং মানে যে জায়গাগুলোতে জিন নেই, আমরা বলেছিলাম এই জায়গাতে জিন নেই, অথবা আমরা বলেছিলাম এখান থেকে এখানে একটা জিন রয়েছে, ঠিক আছে, কিন্তু এই অংশটা জিন নেই। তাহলে এই যে জিন না থাকা অংশ, সেখানে কিছু বেস সিকোয়েন্স পরপর থাকে এমন, যেটা আমাদের ক্ষেত্রে পৃথক করতে সাহায্য করে।
মানে একটা মানুষ থেকে অন্য মানুষকে পৃথক করতে সাহায্য করছে। অথবা বলতে পারি যে জেনারেশন আফটার জেনারেশন যে জায়গাগুলো একই রয়েছে তাদেরকে আমরা মিনি স্যাটেলাইট বলছি বা মাইক্রো স্যাটেলাইট বলছি। কেন? কারণ হলো যে এই মিনি স্যাটেলাইট বা মাইক্রো স্যাটেলাইটে রয়েছে VNTR, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, মানে কিছু রিপিটেটিভ সিকোয়েন্স রয়েছে, যে রিপিটেটিভ সিকোয়েন্সগুলো বেশ কয়েকবার রয়েছে, সেটা 10 থেকে 35 বার পর্যন্ত হচ্ছে রিপিটেটিভ সিকোয়েন্স। যে রিপিটেটিভ সিকোয়েন্সের মাঝে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাজ করতে পারে না। মানে হলো সাপোজ এই জায়গা থেকে এই জায়গায় যদি বলি রিপিটেটিভ সিকোয়েন্স রয়েছে, এর মাঝে কোনো এমন জায়গা নাই যেখানে কোনো কাঁচি চালাতে পারবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যাদের কাজ হলো ডিএনএ সেগমেন্ট করা, ডিএনএকে টুকরো করা। যেহেতু এই জায়গায় কোনো কাঁচি চলে না, সেই জন্য কখনোই এই VNTRগুলোকে কাটা যাবে না। আর সেটার ওপর বেস করেই করা হয়েছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। মানে এই VNTR-এর আগে পরে কাটা যেতে পারে, কিন্তু কোনো VNTR-এর মাঝখানে কাটা যাবে না। যার মানে এটাই বোঝায় যে ওই VNTR-গুলোকে আমরা যদি চাই তাহলে আলাদা আলাদাভাবে টুকরো করতে পারি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে। সেই টুকরোগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল টুকরো হিসেবেই থাকবে, তার মাঝে কোনো অংশ কেটে যাবে না। আর যেটা জেনারেশন আফটার জেনারেশন কিন্তু সেই টুকরোগুলো একই থাকবে। আর যেটাতেই কাউরির সঙ্গে কাউরির ডিএনএকে ম্যাচ করানোর জন্য লাগানো হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টিং মানে তো এটা গোদা বাংলায় যে একজনের ডিএনএর সঙ্গে সাসপেক্ট আরেকজনের ডিএনএকে ম্যাচ করানো হবে। সেই ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখা যাবে যে কতটা পার্সেন্টেজে ম্যাচ করছে, এবং সেটাতেই কিন্তু ধরা যাবে যে কে কার ক্ষেত্রে ক্লোজ রয়েছে। আগে ফিঙ্গারপ্রিন্টিংয়ের ব্যাপারটা বুঝি, তার আগে আমরা এটা বুঝে নিলাম VNTR ব্যাপারটা কী, এবং এটা অবশ্যই বুঝলাম যে VNTR-এর ক্ষেত্রে তার মাঝে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যাকে আমরা আণবিক কাঁচি বলি, তারা কাজ করতে পারে না। মানে VNTR-কে কাটা সম্ভব নয়। আশেপাশে কাটবে, VNTR কাটবে, মানে VNTR মাঝে কাটবে না। মানে VNTR-গুলোকে আমরা পাবো টুকরো হিসাবে, আর সেই টুকরোগুলোকেই নির্দিষ্টভাবে সাজিয়ে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট বার করব। একটা ওই যেমন এক্সরে প্লেট বেরোয়, সেরকম একটা প্লেট বার করব, যে প্লেটে একজনের সঙ্গে আরেকজনের প্লেটকে ম্যাচ করাবো কতটা পার্সেন্টেজে মিলছে। এই হলো বিষয়বস্তু। এরপর আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কীভাবে করা হয় সেটাকে নিয়ে একবার আলোচনা করব। প্রথমেই একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হলো যে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বিভিন্ন কাজে ব্যবহার করি। তো যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করছি, সেটা হলো ধরো কোনো জায়গায় কোনো মার্ডার হয়েছে, সেই মার্ডারের সেই লাশটার কাছ থেকে আশেপাশ থেকে এমন কিছু পাওয়া গেছে, যেটা হতে পারে কোনো মানুষের চুল হতে পারে, এরকম পাওয়া গেছে, বা এই ধরনের কোনো কিছু পাওয়া গেছে যেখান থেকে আমরা খুব অল্প হলেও সেল পাবো। অথবা কোনো জায়গায় খুব জোর ধস্তাধস্তিতে কারোর জামা ছিঁড়ে নিয়েছে, সেই অবস্থাতেই তারপরে মারা গেছে। এখন সেই জামাকে কিন্তু ঝাড়লে টাড়লে আমরা কিন্তু খুব অল্প হলেও সেল পেয়ে যাব। আমরা হয়তো বুঝতে পারছি না যে সেল পাওয়া কি সম্ভব, অবশ্যই সম্ভব। আমরা এরকম যে কোনো জামার টুকরো এক টুকরো ছিঁড়ে দিলে সেখান থেকে অনেক সেলের রেমিনেন্স পাবো আমরা। আর সেই সেল 2-4টে পেলেও এনাফ ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কারণ কি, আমরা যত অল্প পরিমাণের কোষই পাই না কেন, তার ভিতর থেকে আমরা নিউক্লিয়াসকে পেয়েই যাব। ডিএনএ যেহেতু অত সহজে নষ্ট হয় না, সেই জন্য সেখান থেকে আমরা ডিএনএকেও আইসোলেট করতে পারবো। এখন বিষয়বস্তু হলো, একটা পরীক্ষা যখন করা হচ্ছে, সেই সাসপেক্টের ডিএনএ কিন্তু আমরা বারবার পাবো না। তার মানে সেই অল্প পরিমাণ জিন নিয়ে যদি আমরা হঠাৎ করে পরীক্ষা করে ফেলি, তাহলে যদি কোনো ভুলভ্রান্তি হয়, পরীক্ষাটা মাঝখানে যদি কোনো ডিস্টার্ব হয়, তাহলে সেই জিন কিন্তু আমরা আর হাজার চেষ্টা করলেও খুঁজে পাবো না। কারণ মার্ডার হোক, রেপ হোক, যেখানে যাই হোক না কেন, সেই জায়গা থেকে কিন্তু আমরা একবারই স্যাম্পল কালেকশন করতে পারবো। তাহলে সেই স্যাম্পেলটার প্রথম যেটা দরকার সেটা হলো PCR, পলিমারেজ চেন রিয়াকশন। যেখানে কি করা হয় সেটা হলো ডিএনএর অ্যামাউন্টটাকে বাড়িয়ে নেওয়া হয়। যার ডিএনএ বেঁচে তার হুবহু কপি বানাবে। PCR একটি পদ্ধতি, যেটা আমরা বায়োটেকনোলজিতে পড়বো, খুব ইম্পর্টেন্ট টপিক। পলিমারেজ চেন রিয়াকশনের মাধ্যমে ডিএনএর কপি বানানো হয়, একদম হুবহু জেরক্স কপির মতো আর কি, মানে হুবহু বানানো হয়। মানে যত অল্প পরিমাণ ডিএনএ আমরা পাই না কেন, সেটাকে আমরা PCR করালে যত অ্যামাউন্টের আমাদের চাই, যত অ্যামাউন্ট চাই, সেই তত অ্যামাউন্টের ডিএনএ
পাইয়ে দেবে আমাকে পিসিআর, এবং এটা হলো আমাদের সেলের বাইরে রেপ্লিকেশন, গোদা বাংলায় সেলের বাইরে রেপ্লিকেশন প্রসেস। আমরা ঠিক যেমন সেলের মধ্যে রেপ্লিকেশন প্রসেস চালিয়ে ডিএনএর কপি বানাই, এটা হলো ডিএনএ রেপ্লিকেশনই প্রসেস, কিন্তু মেশিনের সাহায্যে, মেশিনারি সিস্টেমে ডিএনএ রেপ্লিকেশন করানো হচ্ছে, যেখানে আমরা অ্যামাউন্ট অফ ডিএনএটাকে বাড়িয়ে নিচ্ছি। আর বাড়ানোর কারণ বুঝতেই পারছো যে সাসপেক্টের কাছ থেকে ডিএনএটা আমরা পেয়েছি, সেই ডিএনএর পরিমাণ যদি অল্প হয় তাহলে সেই অল্প ডিএনএ নিয়ে কাজ করাটা রিস্কি হয়ে যাবে, সেই জন্য আমরা প্রথমেই ডিএনএর পরিমাণটাকে বাড়িয়ে নেব। এখন বাড়িয়ে নিলে বাড়িয়ে নেওয়ার পর কি করব, আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা তাকে কাটবো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা কাটবো মানে কি, মানে আমরা আগেই বলেছি যে VNTR নিয়ে আমরা আগে আলোচনা করেছি, বলেছি যে একটা জিনের ক্ষেত্রে জিনের মধ্যেকার অংশ কাটা যেতে পারে, কিন্তু যদি এটা VNTR রিজিয়ন হয়, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট হয়, তাহলে এর মাঝে কাটা যায় না। হ্যাঁ, কাটা যেতে পারে তার আগে, কাটা যেতে পারে তার পরে, তার মানে VNTRকে কাটা যায় না। আমরা যে কোনো জিন নিয়ে মাথায় ঘোরাঘুরি করছে, জিন নিয়ে পরীক্ষা করা যেতে পারতো, কিন্তু দেখো তোমার ইনসুলিন আমার ইনসুলিন সবারই তো একই, তাহলে সেগুলোতে তো পার্থক্য করতে পারবো না। তাহলে কোনো জিন নিয়ে আমরা কিন্তু পার্থক্য করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হলো জিন নয় এমন কিছু ডিএনএ সেগমেন্ট নিয়ে আমরা পার্থক্য করতে পারবো, আর সেগুলোকেই আমরা মিনি স্যাটেলাইট বা মাইক্রো স্যাটেলাইট বা VNTR রিজিয়ন হিসাবে আমরা বলেছিলাম। তার মানে এইরকম আমরা বিভিন্ন রকমের সাইজের VNTR পাবো। VNTR-এর সব সাইজও এক হবে না, VNTR-এর সাইজ সব আলাদা আলাদা হবে, যেহেতু নামেই বলা আছে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, তার মানে কিছু রিপিটেটিভ সিকোয়েন্স আছে কিন্তু সেটা ভ্যারি করছে। তার মানে আমরা ডিএনএটা যখন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো তখন VNTR রিজিয়নগুলো কাটছে না, মানে বিভিন্ন টুকরের ডিএনএ, বিভিন্ন টুকরো ডিএনএ আমরা পাবো, সেটাই এখানে বলা আছে, এবং সেখানে VNTR-গুলোকে অ্যাকচুয়ালি পাওয়া গেল। মানে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে কোনো লাভ নেই। বারবারই বলতে চাইছি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে যে VNTR-গুলোকে বা মিনি স্যাটেলাইট মাইক্রো স্যাটেলাইটকে ইউজ করা হচ্ছে, সেই রিজিয়নগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে আলাদা আলাদা রকম হয়। এবার যদি আইডেন্টিক্যাল টুইংস হয়, যদি হোমোজাইগোটিক টুইংস হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমামটা মিলে যায়, তাদের বাদ দিয়ে বাকি কাউরির সঙ্গে কাউরির ম্যাচ করবে না, না আমার পিতৃপুরুষের সঙ্গে, না আমার পরবর্তী জেনারেশনের সঙ্গে কাউরির সঙ্গে কাউরির ম্যাচ করে না। হ্যাঁ, কতটা পার্সেন্টেজে ম্যাচ করে সেটা তো বোঝার বিষয়, সেটাই তো আসবে। মানে আমার যদি রিলেটিভ হয়, আমার যদি নিয়ার রিলেটিভ হয়, তাহলে আমার সঙ্গে অনেকটা ম্যাচ করবে, কিন্তু সবটা নয়। আর এইভাবে পিতৃত্ব নির্ণয় করা যাবে। কিভাবে আমি একটু বলে দিই আগে, তাহলে এটা বুঝতে আরও বেটার হবে, মানে সুবিধা হবে। সেটা হলো, ধরো কোনো একটা জায়গায় খুন হয়েছে, এখন সেই স্থান থেকে এরকমের ধরো কিছু বোতাম পাওয়া গেছে, বা একটা খুব কাগজে মানে একটা কাপড়ের খুব ছোট্ট টুকরো পাওয়া গেছে, যেখান থেকে আমরা কিছু সেল কালেক্ট করতে পেরেছি, যেখান থেকে আমরা ডিএনএ আইসোলেট করতে পেরেছি। এখন এই রকমের স্পট থেকে কিছু জনকে, প্রথমে তো কিছু জনকে সাসপেক্ট হিসেবে ধরতেই হবে আমাকে, যে 5 জনকে পুলিশ ধরেছে, এদের মধ্যে কেউ একজন খুন করেছে, কিন্তু কে করেছে সেটা বোঝা যাচ্ছে না। এরকম তো হয় অনেক সময়, কিছু জনকে তো করতেই হবে, সবারই তো ধরে ধরে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে পারি না, আশেপাশে যত লোক আছে, এটা করা সম্ভব নয়। তাহলে কিছু জনকে পুলিশকে সাসপেক্ট লিস্টে রাখতেই হবে যে এরা করতে পারে। সেই প্রত্যেকের কাছ থেকে ডিএনএ আইসোলেট করা হলো, মানে ডিএনএ কালেকশন করা হলো, সেল নিলে ডিএনএ কালেক্ট করে যাব, আর যে মৃত ব্যক্তি রয়েছে তার কাছ থেকে ডিএনএ কালেক্ট করা হবে। এবার প্রত্যেকের আলাদা আলাদা করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হবে। তাহলে প্রত্যেকের কাছ থেকেই আলটিমেট আমরা একটা করে প্লেট পাবো, আমরা আসবো এই প্রসেসে, একটা প্লেট পাবো। সেই প্লেটটাই আমরা ম্যাচ করাতে পারবো, যার সঙ্গে ওই মানে অ্যাকচুয়ালি একটা জিনিস ভুল হলো, সেটা হলো যে ওই মৃত ব্যক্তিটির এখানে কোনো দরকার নাই, অ্যাকচুয়ালি যে কাপড়ের টুকরোটা পাওয়া গেছিলো সেখান থেকে যে সেলগুলো পাওয়া গেছিলো তার একটা প্লেট বানাবো, আর বাকি 5 জনের যেটা স্যাম্পল পেয়েছি সেখান থেকে প্লেট বানাবো। এবার যার ওই কাপড়ের টুকরের যে ডিএনএ স্যাম্পলের সঙ্গে যার প্লেটটা ম্যাচ করে যাচ্ছে, সে চোখ বুঝেই হয়ে যাবে খুনির লিস্টে নাম চলে আসবে। তার কারণ সেই মৃত ব্যক্তির হাতে যদি সেই কাপড়ের টুকরোটা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে অনেক আগে চলে এলো, মানে অপরাধীদের দলের নাম হিসাবে, কিছু করার নেই। এবার যদি কেউ বদমাইশি করে কাপড়ের টুকরোটা তার কাছ থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে ওর হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে অন্য কেউ মার্ডার করে, তাহলে এখানে কি, এখানে তো প্রি প্ল্যানিং মার্ডার, এখানে তো অনেক বুদ্ধি লাগিয়ে মার্ডার করা হচ্ছে। সেই সমস্ত জায়গায় কমপ্লিকেশন, জটিলতা অনেক বাড়লো, বরং যার কাপড়ের টুকরো ছিঁড়ে নিয়ে গেল সে অজান্তেই দোষী হয়ে গেল, কিছু করার নাই এক্ষেত্রে। এরকমের প্রচুর কিছু পাবো। এমনও হতে পারে অনেক জায়গায়
একাধিক পুরুষ দাবি করছে যে সন্তানটি আমার, তাহলে এরকমের দুজন দাবি করছে একসঙ্গে যে এই সন্তানটি আমার সন্তান, তাহলে সেক্ষেত্রেও করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সোজা উপায়, বাচ্চাটির ডিএনএ স্যাম্পল নেওয়া হবে, আর যে দুজন ভদ্রলোক দাবি করছে বাবা হিসাবে তাদের দুজনের ডিএনএ স্যাম্পল নেওয়া হবে, করা হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যার সঙ্গে বেশি ম্যাচ করবে, কারণ দুজনেই দাবি করেছে, যার সঙ্গে বেশি ম্যাচ করবে সেই হবে তার বাবা। চোখ বুঝে, কিছু করার নাই। হ্যাঁ, হুবহু তো ম্যাচ করবে না, আমরা বলেছি প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, আইডেন্টিক্যাল তো হয় না কাউরির ক্ষেত্রে, সুতরাং আইডেন্টিক্যাল তো হবে না। কিন্তু যেহেতু বলেছি বংশ পরম্পরায় ম্যাচ করে কিছু রিজিয়ান, তাহলে পার্সেন্টেজে ম্যাচ করবে। মানে এখানে যা আছে বাচ্চাটির ক্ষেত্রে একজনের হয়তো এলো 90% ম্যাচ করছে, একজনের হয়তো 10% ম্যাচ করছে বা 20% ম্যাচ করছে, কারণ সে তো বাবা নয়, তার কেন ম্যাচ করতে যাবে, তার তো ম্যাচ করবেই না। তাহলে একজনেরই ম্যাচ করবে, ওখানে গিয়ে প্রায় কাছাকাছি ম্যাচ করবে সবটা না, তাহলে সে চোখ বুঝে অবশ্যই তাকে বাবা হিসেবে ধরা হবে। এই জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়, ঠিক আছে। যে কোনো রেপ কেস, মার্ডার কেস, সব জায়গা থেকে, রেপ কেস যদি হয় সেক্ষেত্রে সিমেন স্যাম্পল কালেক্ট করা হয় সেই মহিলাটির ভ্যাজাইনাল রিজিয়ান থেকে। এরপর সেই যেহেতু সেটা সিমেনের মধ্যে যেহেতু স্পার্ম রয়েছে, স্পার্মে তো নিউক্লিয়াস আছে, তা সেই নিউক্লিয়াস থেকে ডিএনএ কালেক্ট করা হবে। এরপর অবশ্যই অপরাধীদের নাম চাই, পুলিশকে অপরাধীদের নাম হিসেবে তো একটা তালিকা প্রকাশ করতেই হবে যে এরা রয়েছে সাসপেক্টে, তো তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হবে, তাদের সঙ্গে ক্রস এক্সামিন করা হবে, তো তাহলেই বোঝা যাবে কার জিনের সঙ্গে, কার ফিঙ্গারপ্রিন্টিংয়ে মানে ওই যে সিমেন্টটা পাওয়া গেছে সেই সিমেন্টটা এক্স্যাক্টলি কার, সেটা হুবহু ম্যাচ করে যাবে কারোর একজনের সঙ্গে। যদি সেই অপরাধীদের যদি সেই লিস্টে যদি পার্টিকুলার সত্যি করেই অপরাধীটা থাকে তাহলে অবশ্যই ম্যাচ করে যাবে। যদি কারোরই না ম্যাচ করে তাহলে ওদের মধ্যে কেউ নয়, একদম সলিড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একদম সলিড একটা ডিসিশন দেবে। কি করা হয় এবার বিষয় হলো কি করা হয়। তো প্রথমে যেটা করা হয়, সেই ডিএনএ স্যাম্পল নিয়ে পিসিআর করে তার পরিমাণ বাড়িয়ে তাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তাকে টুকরো করা হচ্ছে, আর টুকরো করার পর বিভিন্ন সাইজের ভিএনটিআর পাওয়া যাবে, মানে গোদা বাংলায় বিভিন্ন সাইজের ডিএনএ টুকরো পাওয়া যাবে। এবার এই টুকরোগুলোকে সাজাতে হবে একটি নির্দিষ্ট রীতিতে। কিভাবে সাজাবো সেটা একটু ভালো করে শুনবে, কিভাবে সাজাবো। তার জন্য একটি 11 প্লেট জেল প্লেট চাই। যে পদ্ধতির মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানো হয় সেটা আমরা বায়োটেকনোলজিতে পড়াবো, সেটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। আলাদা করে 3 নম্বরে কোশ্চেন থাকবে। আর একটা থাকবে যে সারদান ব্লটিং টেস্ট, এটাও আরেকটি বড় কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন। তো দুটো জিনিসই এখানে লাগবে, একসঙ্গে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টকে লাগবে। কি করা হয়, ইলেকট্রোফোরেসিস মানে হলো ডিএনএর সেগমেন্টগুলোকে আমরা একটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তাদের টুকরোগুলোকে পৃথক করব, যার নাম হলো ইলেকট্রোফোরেসিস। আর সেই পৃথক করা টুকরো যেভাবে সাজিয়ে নিয়েছে নিজেদেরকে, সেটা কোনো জেল প্লেট থেকে এক্সরে প্লেটের মধ্যে তোলার যে পদ্ধতি তাকে বলা হয় সারদান ব্লটিং টেস্ট। আমরা আগে ইলেকট্রোফোরেসিস বুঝি কি করা হয়। এখানে একটা 11 জেল প্লেট নেওয়া হয়েছে। 11 জেল প্লেট কি, আমরা 11 কথা শুনেছি, তাকে জেলে কনভার্ট করে নেওয়া হয়, ফুটিয়ে ঠান্ডা করলে জেলের মতো হয়ে যাবে, একদম যেমন জ্যাম জেলি হয় সেরকম জিনিস। যেমন জ্যাম জেলি হয়, আমরা বিভিন্ন ধরনের জ্যাম খাই, জেলি খাই, একদম সেই রকমের জিনিস দিয়ে একটা প্লেট বানানো হয়। সেই 11 প্লেট বানানো হয়, তাহলে গরম করে নিয়ে এখানে ঢেলে দিলে ঠান্ডা করলেই এটা থকথকে একটা জেলির মতো ব্যাপার চলে আসবে। এরপর কি করব, যেমন আমরা চিরুনি ইউজ করি সেরকমের কাঁচের চিরুনির মতো অংশ হয়, সেটাকে নিয়ে আমরা একটা সাইডে একবার বসিয়ে দেবো, দিয়ে তুলে নেবো। তাহলে কি আসবে, কিছু গর্ত আসবে, এটাকে ওয়েল বলা হয়, কিছু গর্ত আসবে। জেল আছে তার মধ্যে একটা এরকম কিছু একটা ঢুকিয়ে দিলে তো এরকম অবশ্যই প্রতিটা চিরুনির যে এগুলো আছে সেগুলোতে একটা করে গর্ত আসবে। এগুলো করে নেওয়া হলো। এরপর কি হবে, এখানে আমরা একটা জিনিস করে রেখেছি, সেটা হলো এন্ডোনিউক্লিয়াস, স্পেসিফিক কোনো এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা ডিএনএগুলোকে টুকরো করে রেখেছি, এবং সেটা কোনো বেসিক মিডিয়ামের মধ্যে ডুবানো আছে, মানে লিকুইডটা কোনো বেসিক মিডিয়াম। কেন বেসিক, তার কারণ হলো ডিএনএ ক্ষারীয় পরিবেশে ডিন্যাচুরেট করে, একতন্ত্রী হয়ে যায়, তো সেটাই আমার দরকার। আমরা বলেছিলাম ডিএনএ অত্যধিক টেম্পারেচার দিলে এবং পিএইচের লেভেল বাড়ালে ডিএনএ স্ট্র্যান্ড দুটো আলাদা হয়ে যায়।
সেই জিনিসটা করা হয়েছে। এই সলিউশনটা নেওয়া হয়েছে একটা বেসিক সলিউশন, যার মধ্যে ডিএনএগুলো ডোবানো আছে। এখান থেকে সলিউশনটা নিয়ে এই জায়গাতে ঢেলে দেওয়া হলো, ড্রপ ওয়াইজ ঢেলে দেওয়া হলো, যে গর্তগুলো করা হয়েছিল এক সাইডে। এবার যে পাত্রের মধ্যে করা হয়েছে সেখানে একটা ইলেকট্রিক আধান দেওয়া, অ্যাকচুয়ালি সেখানে মাইনাস এবং প্লাস যে চার্জ, নেগেটিভ পজিটিভ চার্জকে দিয়ে একটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে অ্যাড করা হলো। খেয়াল রাখতে হবে যে সাইডে গর্তগুলো করা হয়েছে সেই সাইডটা যেন নেগেটিভ সাইড হয়, মানে নেগেটিভ চার্জড হয়। কারণ যে ডিএনএ সেগমেন্টগুলো এখানে দেওয়া হয়েছে তারা নেগেটিভলি চার্জড। নিউক্লিক অ্যাসিড নেগেটিভলি চার্জড। এরপর যদি পাওয়ারটাকে অন করে দেওয়া হয় তাহলে কি হবে, নেগেটিভ চার্জ এখানে রয়েছে আর সঙ্গে ডিএনএ রয়েছে যে নেগেটিভলি চার্জ, মানে বিকর্ষণ করবে। তার মানে ডিএনএর টুকরোগুলোকে এই দিকে ঠেলতে থাকবে। ঠিক উল্টো দিকে পজিটিভ চার্জ, পজিটিভলি চার্জ হওয়ার জন্য এদিকে অবশ্যই আকর্ষণ করবে। তাহলে একদিকে ডিএনএ নিজে বিকর্ষিত হচ্ছে এখানে নেগেটিভ চার্জের জন্য, উল্টো দিকে ঠিক আরেকজন ডাকছে ওকে যে পজিটিভলি চার্জ, তো ডিএনএগুলো ছুটতে শুরু করবে। আমরা এখানে সবুজ রঙের যেগুলো এঁকে রেখেছি এগুলো ডিএনএর টুকরো, ছুটতে শুরু করবে। এবার ছুটতে থাকলে খুব স্বাভাবিকভাবেই যারা ছোট সাইজের তারা একটু জোরে দৌড়াবে, যাদের লেন্থগুলো একটু বড় বড়, সাইজগুলো একটু বড় বড়, তারা পিছিয়ে পড়বে দৌড়ে। কারণ আকর্ষণের ব্যাপারটাও তো লেন্থ অনুযায়ী হয়ে যাচ্ছে। তো একদম গোদা বাংলা হিসাব যে ছোট টুকরো যারা তারা দৌড়ে ছড়াবে, যারা বড় তারা একটু টাইম লাগবে দৌড়াতে। কী করে দৌড়াবে সেটা হলো 11 জেল প্লেট নেওয়া হয়েছে, যার মধ্যে প্রচুর ছিদ্র আছে, প্রচুর ছিদ্র আছে, আর সেই ছিদ্রের মধ্যে দিয়েই তারা দৌড়াতে থাকবে। এরপর পার্টিকুলার একটা টাইম দিয়ে পাওয়ারটাকে অফ করে দেওয়া হলো। এখনও পর্যন্ত কিছুই দেখতে পাইনি, চোখ বুজে চলছে রিয়াকশান, যা চলছে চোখ বুজে চলছে, কারণ ডিএনএকে দেখা যায় না খালি চোখে, তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়ার পর সাজিয়ে তো গেছেই গেছে, এবং এমনভাবেই সাজানো হয়েছে মোটামুটি, সেটা হলো একদম ছোট, তারপরটা বড়, তারপরটা আরেকটু বড়, তারপরটা আরেকটু বড়, তারপরটা আরেকটু বড়, তারপরটা আরেকটু বড়। যদি আমরা এরকম করতাম তাহলে মোবাইলের টাওয়ার যেমন হয় সেরকম আসতো, মোবাইলের টাওয়ার যেমন হয় সেরকম আসতো যদি আমরা এইভাবে করতাম। কেন এইভাবে করিনি, অ্যাকচুয়ালি ডিএনএর টুকরোগুলোকে তো লম্বালম্বি ছুটছে, সেই জন্য আমরা এইভাবে করতে পারলাম না, মানে এটা বলতে চাইছি। একদম ছোট টুকরোটি সে সবার প্রথমে, তারপরে বড় 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 করতে করতে সবচেয়ে বড় যে সে সবচেয়ে শেষে আছে। এই জিনিসটিকে এইভাবে করতে পারিনি কারণ ডিএনএগুলো এইভাবে ছুটছে, সেই জন্য আমরা এটা করতে পারলাম না, দেখতে ভালো লাগবে না, ব্যাপারটা ঠিক সায়েন্টিফিক হবে না, আমরা এইরকম করলাম। এটা করে নেওয়ার পর এখানকার কাজ শেষ। এরপর কি করতে হবে, এরপর যেটা করতে হবে এটা ইলেকট্রোফোরেসিস। আমরা আরও ভালো করে পড়ব যখন বায়োটেকনোলজি পড়ব, তখন ইলেকট্রোফোরেসিস তো আমরা ভালো করে পড়ব, এটা ফিঙ্গারপ্রিন্টিংয়ের জন্য এনাফ, এটাই পড়ব। এরপর কি, এরপর একটা জিনিস আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, এটা জেল প্লেট। এই ডিএনএর টুকরোগুলোকে আমি জানি না তোমরা কীভাবে ভাবছো যে গর্তগুলো আছে, গর্তগুলো তো ওপরে আছে। আমি যখন ডিএনএ টুকরো তোমাকে এইভাবে ভাবতে হবে, প্লেটটা এইভাবে আছে, জেল প্লেট এরকম থিকনেস যদি হয়, এরকম যদি থিকনেসের প্লেট হয় তাহলে ওপর দিকে যাচ্ছে সবাই, কারণ আমি গর্ত এরকম করে দিইনি, গর্ত করেছি জাস্ট উপরে একবার গেঁথে তুলে দিয়েছি, তাহলে যা গর্ত আছে সব ওপর আছে। তুমি 3Dতে ভাবো, এই সব ডিএনএ এরকম ওপরে ছুটেছে, ওপর দিকে ছুটেছে, একদম তলা দিয়ে ছোটো নয়, ওপরেই আছে সবাই। তার মানে তোমাকে 3Dতে ভাবতে হবে। গোদা বাংলায় হলো এটাকে 3D বোর্ডটা যদি আমরা এরকম তুলে দিই তাহলে বুঝতে পারবে তুমি 3Dতে ভাবতে হবে, ওপর দিকে আছে, গর্তগুলো ওপর দিকে ছিল, তার মানে উপরে চলে এসছে সব ডিএনএর অংশগুলো, ডিএনএর টুকরোগুলো। এবার এখানে থাকলে তো কিছুই বুঝতে পারবো না, আমাকে তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, আর তার জন্য বলা হয় সারদান ব্লটিং টেস্ট। ব্লট করতে হবে, তুলে নিতে হবে। তো কী করা হয় সেটা হলো এর উপরে একটি নাইট্রোসেলুলোজের পর্দা চাপানো হয়, পেপার পাওয়া যায়, নাইট্রোসেলুলোজ পেপার পাওয়া যায়, এর উপর চাপানো হয়। তারপর চাপিয়ে আরও কিছু ব্যাপার আছে যে এর উপর কোনো একটি ব্লক রেখে তার উপর আরও কিছু ভারী জিনিস রেখে আলটিমেট তাকে ব্লটিং করা হয়। এখানে যেহেতু যে সলিউশনটা দেওয়া ছিল সেই সলিউশনটা যেহেতু বেসিক সলিউশন, তার মানে আমরা ধরতেই পারি ডিএনএর যে সেগমেন্টগুলো সেগুলো টুকরো অবস্থায় আছে, যে ভিএন্টারগুলো আছে তারা ডিন্যাচুরেট অবস্থায় আছে। টুকরো মানে এটা ডিন্যাচুরেট অবস্থায় আছে, মানে এরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আছে,
এখন নাইট্রোসেলুলোজ পেপার কি হয়, অ্যাকচুয়ালি জুতোর যেমন কিটো, জুতোর যেমন একটা চিপকানোর ব্যাপার থাকে, সেই রকম ব্যাপার আর কি। ডিএনএ টুকরোগুলো নাইট্রোসেলুলোজ পর্দার মধ্যে লেগে যাবে। যখন এই নাইট্রোসেলুলোজ পর্দা উপরে চাপানো হবে, ডিএনএ ঠিক যেমনভাবে আছে, ঠিক পজিশন ঠিক আছে, যেমন ডিএনএ টুকরোগুলো যেভাবে সাজানো আছে তারা ঠিক ওপর দিকে উঠে ওই নাইট্রোসেলুলোজ পর্দায় লেগে যাবে। এরপর পর্দাটা দিক থেকে এদিকে তুলে নিলে ডিএনএ টুকরোগুলো সব পর্দায় চলে এসছে, আর কিন্তু জেল প্লেটে নেই। তাহলে পেয়ে গেলাম নাইট্রোসেলুলোজ পর্দা, যার মধ্যে ডিএনএগুলো এখন রয়েছে। এর পরের কাজ কি? এর পরের কাজ হলো একটু মুশকিল আছে, এর পরের কাজটা সেটা হলো ডিএনএ প্রোব অ্যাড করতে হবে। এটা আবার কি জিনিস সেটা হলো, একটু ভালো করে ঠান্ডা মাথায় শোনো ডিএনএ প্রোব কি, নাহলে ব্যাপারটা আর বোঝা যাবে না। মানে আমাদের এখন উদ্দেশ্য হলো যে নাইট্রোসেলুলোজ পর্দার মধ্যে আছে সেটাকে এক্স রে প্লেটের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে আনা যাবে? সেটা হলো ডিএনএ প্রোব হলো আমাদের ল্যাবে বানিয়ে নেওয়া কিছু ডিএনএ টুকরো, যার একটা সাইডে রেডিও আইসোটোপ লাগানো আছে, নাইট্রোজেনের রেডিও আইসোটোপ লাগানো আছে। কি ব্যাপারটা হলো বলছি, ছোট ছোট ডিএনএ টুকরো 8টা 10টা 12টা নিউক্লিওটাইডের ছোট ছোট ডিএনএ টুকরো, যার একটা প্রান্তে রেডিও আইসোটোপ লাগানো আছে। ধরো এরকম রেডিও আইসোটোপ লাগানো আছে, আর এগুলোতে বোঝা যাচ্ছে যে এখানে জি আছে, সি আছে, এ টি থাকতেই পারে, টি আছে, এ আছে, এরকমই বেস আছে 4টে। তাহলে সেই টুকরোর সঙ্গেই এরা ধরবে, যার শেষে সি আছে, জি আছে, এ আছে আর টি আছে। কমপ্লিমেন্টারি। তার মানে যখনই এই ডিএনএ টুকরোটা যতই বড় হোক না কেন আমার অসুবিধা নাই, শেষের একটু জায়গায় একটা ডিএনএ টুকরো ধরে নিয়েছে যে জল করছে, রেডিও আইসোটোপ লাগানো আছে। তার মানে আমি অ্যাকচুয়ালি খুঁজতে চাইছি কাকে, সেটা এখান থেকে খুব সহজে খুঁজে বের করা যায়। যদি পার্টিকুলার কোনো জিনকে খুঁজছি, এমন যদি আমার কোনো টেন্ডেন্সি থাকে, তাহলে ডিএনএ প্রোব অ্যাড করা হয়। আমরা পরে পড়বো, বায়োটেকনোলজিতে আরও বেশি করে বোঝার চেষ্টা করবো। এখানে শুধু সিম্পলভাবে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রোব অ্যাড করা হলো। প্রোব মানে কি, যেখানে ডিএনএ ছোটো টুকরো, যেখানে রেডিও আইসোটোপ লাগানো থাকে, রেডিও আইসোটোপগুলো জল করে, সেই জন্য এক্স রে প্লেটের ওপর চাপালে সেই জল ব্যাপার, মানে সেই যে উজ্জ্বলতা, সেটা এক্স রে প্লেটের ওপর কালো রঙের দাগ নিয়ে আসবে। তার মানে এই প্রত্যেকটা যদি নিজের এরকম প্রোব অ্যাড করে নেয়, যদি নির্দিষ্ট প্রোব নিজে অ্যাড করে নেয়, তাহলে কী হবে, ওই নাইট্রোসেলুলোজ পেপারের ওপর, এটা এখন নয় কিন্তু, নাইট্রোসেলুলোজ পেপারের ওপর বলছি, যখন প্রোবগুলো লেগে গেছে তখন তার উপরে এক্স রে প্লেট চাপানো হলে ওই রেডিও আইসোটোপগুলোর জন্য এক্স রে প্লেটে একটা করে দাগ আসবে, ঠিক যে জায়গায় যে আছে, যেরকম সিকোয়েন্স মানে যেরকম লেন্থের আছে, সেরকম একটি দাগ এক্স রে প্লেটের মধ্যে চলে আসবে। ওটাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের রেজাল্ট। এবার ওই এক্স রে প্লেটগুলোকে নিয়ে আমরা যাদের সঙ্গে তুলনা করতে চাইছি, তাদের এক্স রে প্লেটের সঙ্গে আমরা তুলনা করব। মানে প্রত্যেকেরই এরকম করা হয়েছে, প্রত্যেকেরই এরকম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা ওরকম একটা করে এক্স রে প্লেট পেয়েছি, যার মধ্যে ডিএনএর যে টুকরো, সেই টুকরোগুলোর নির্দিষ্টভাবে সাজানোর একটা ছবি এসছে। এবার ওই প্লেটগুলোকে একে অপরের সঙ্গে তুলনা করলেই আমরা খুব সহজে পেয়ে যাব, কোনো সাসপেক্ট যদি থাকে তার ওখানেই ম্যাচ করে যাবে, যে কোনো কাউরির সঙ্গে হুবহু ম্যাচ করে গেছে, তার মানে সেই হলো সেই ব্যক্তি যার সঙ্গে এটা হয়েছে। যদি পিতৃত্ব নির্ণয়ের গল্প হয় তাহলে কাছাকাছি ম্যাচ করবে, কারণ এখানে তো হুবহু ম্যাচ করবে না। আমরা যখন কোনো খুনিকে খুঁজছি, খুনির স্যাম্পেল পেয়েছি আর খুনির একটা লিস্ট পেয়েছি, তাহলে সেই লিস্টের সঙ্গে একজনের হয়তো ম্যাচ করছে, সে খুনি। কিন্তু যখন পিতৃত্ব নির্ণয়ের গল্প হচ্ছে তখন তো হুবহু ম্যাচ করবে না, কারণ পিতা এবং সন্তানের মধ্যে হুবহু তো আইডেন্টিক্যাল তো হতে পারে না। সেই জন্য কাছাকাছি যার ম্যাচ করবে সে হবে এখানে অবশ্যই সাসপেক্টেড লিস্টের নাম। তো এই হলো ব্যাপার, এইভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়। তো কি প্রয়োজনীয়তাটা কি, সেগুলো আমরা আলোচনা করলাম, যে রেপ কেসের ক্ষেত্রে হতে পারে, খুনের ক্ষেত্রে হতে পারে, কোনো জায়গায় অপরাধ, যে কোনো রকমের অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা শেষ উপায় হিসাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে বেছে নিই, যেখানে একদম এক্স্যাক্টলি রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু একটি অসুবিধা হলো, যদি কোনো সাসপেক্ট লিস্ট না থাকে,
যে খুন করেছে, কোনো সাসপেক্ট লিস্টই নেই আমার হাতে, তাহলে এই ধরনের মেকানিজম কোনো কাজ করতে পারবে না। আমাকে আগে সাসপেক্ট লিস্ট তো তৈরি করতে হবে, তারপরে কিন্তু এই ধরনের মেকানিজম কাজ করবে। তো এই ছিল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের বিষয়বস্তু। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো চলো পড়াশোনা করো ভালো করে, ততক্ষণ পর্যন্ত